তাহলে আমাদের কথা অনুযায়ী আজকে আমাদের আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম সিস্টেম এই দুটো আমাদের কমপ্লিট করার কথা। তো আমি আগের দিন আইপি অ্যাড্রেস জিনিসটা কি গত ক্লাসে আমি অলরেডি বলেই দিয়েছিলাম, তবু আরেকবার আমি স্মরণ করিয়ে দিই যে আইপি অ্যাড্রেস হলো কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড রিসোর্স, অর্থাৎ সেটা প্রিন্টারও হতে পারে, একটা স্ক্যানারও হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, এই ধরনের যে সমস্ত রিসোর্সগুলো নেটওয়ার্কে যুক্ত আছে প্রত্যেকটার একটা করে নিজস্ব অ্যাড্রেস থাকে। যে অ্যাড্রেসটা হচ্ছে ইউনিক। ইউনিক কথার অর্থ কি? অর্থাৎ কারোর সঙ্গে মিসম্যাচ হবে না বা কনফ্লিক্ট হবে না। কনফ্লিক্ট মানে কি? একই অ্যাড্রেস দুজনকে দেওয়া যাবে না। আমাদের যেমন পোস্টাল অ্যাড্রেস থাকে, তাতে নাম, বাড়ির নাম্বার, স্ট্রিট নাম্বার সবকিছু মিলে দেখলে কি পুরোটা মিলে কি হয়, একটা এমন একটা অ্যাড্রেস হয় যেটা কিন্তু ইউনিক, তোমাকেই বোঝাবে। একটা পিনকোড প্রত্যেকে কিন্তু যাই হোক না কেন প্রত্যেকটা পিনকোডের রেসপেক্টে তার স্ট্রিট নাম্বার, রুম নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যাই হোক না কেন একটা ইউনিক অ্যাড্রেস থাকে। সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস থাকবে। এখন এই আইপি অ্যাড্রেসটা কেমন করে হয়? এই আইপি অ্যাড্রেসটা হয় হচ্ছে 4 বাইটের, 4 বাইট। অর্থাৎ কি না, এটা একটা বাইট, এক বাইট সমান কত বিট জানি আমরা? 8 বিট। তার মানে কি এটা একটা 8 বিট, তারপরে একটা থাকবে 8 বিট, তারপরে থাকবে একটা 8 বিট, একটা ডট থাকবে, তারপরে থাকবে একটা 8 বিট। এই টোটালটা মিলে হবে কি একটা আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমাদের আইপি অ্যাড্রেস হবে হচ্ছে কতগুলো বিটের? টোটাল 32টা বিটের। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে টোটাল কতগুলো বাইট হয় বা কিংবা কতগুলো বিট নিয়ে হয়, সে প্রশ্ন আসতেই পারে। তাহলে মোট কতগুলো বিট হচ্ছে? 32টা বিট। এবং প্রত্যেকটা সেপারেট করছে কি দিয়ে? একটা ডট দিয়ে। অর্থাৎ আইপি অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট বাইট ডট সেকেন্ড বাইট ডট থার্ড বাইট ডট ফোর্থ বাইট। এখন এই যে বাইট মানে কি বলছি আমি? 8টা করে ঘর, তাই তো? আমি কি বললাম যে এখানে 8টা করে ঘর থাকবে। তাহলে এই যে ঘরটাতে হতে পারে এখানে সবগুলো 0 হতে পারে, আর ম্যাক্সিমাম হলে কি হতে পারে? সবগুলো 1 হতে পারে। অর্থাৎ সবগুলো যদি 0 হয় সেক্ষেত্রে এর ডেসিমেল ভ্যালু কত হবে? এই যদি সবগুলো 0 হয় এর ডেসিমেল ভ্যালু রিপ্রেজেন্ট করে কি? 0। আর যদি সবগুলো 1 হয় এটা হবে কত? 255। অর্থাৎ প্রত্যেকটা ডটের আগে যে বাইটটা সেটা 0 বা 255-এর মধ্যে কোনো একটা ভ্যালু হবে, তাই তো? তার কারণ কি না, এখানে 8 বিটের একটা বাইটের ভ্যালু যা হবে সেটাই ম্যাক্সিমাম ওর কাছে। এখন 0 এবং 255-এর মধ্যে যতগুলো আছে টোটাল 256টা আমার কম্বিনেশন হতে পারে, 256টা ভ্যালু হতে পারে। এই যে 0 থেকে 255 বললাম আমি, তাহলে এটার ক্ষেত্রেও 0 থেকে 255 কোনো একটা ভ্যালু হবে। তার মানে আমি বলতে পারি যে আইপি অ্যাড্রেসটা যত পৃথিবীতে কম্পিউটার আছে তাহলে 0.0.0.0 এইটা এবং 0-এর বদলে ম্যাক্সিমাম কত? 255.255.255.255 এই রেঞ্জের মধ্যেই পুরোটা হবে আইপি অ্যাড্রেসটা। এই রেঞ্জ ছাড়া অন্য কোনো রেঞ্জের মধ্যে হবে না, তাই তো? তার মানে আমি কি জানলাম? 0.0.0.0 থেকে 255 ম্যাক্সিমাম আমার ভ্যালু রেঞ্জ হতে পারে, এর বাইরে কোনো ভ্যালু হবে না। এখন পরীক্ষা হলে তোমাদের এগুলো হচ্ছে ভাগ, ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশনের নেট আইডি, হোস্ট আইডি অনেক ব্যাপার থাকে, কিন্তু তোমাদের পরীক্ষা হলে এগুলো কিছু আসে না। একটু হায়ার স্টাডিজের ক্ষেত্রে আসে। তোমাদের যদি 1 নম্বরের প্রশ্ন কিরকম ধরনের প্রশ্ন আসছে সেই বেসিসে আমি তোমাদেরকে মোটামুটি কমপ্লিট করে দিয়ে যাবো ওই জায়গাটা। তো এই যে জায়গাটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি বলেছিলাম যে কি করে এই 8 বিটে যদি 0 হয় তাহলে ডেসিমেল ভ্যালু কত হবে, কিংবা সবগুলো 1 হলে তার ডেসিমেল ভ্যালু কত হবে। আমি তোমাদেরকে ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেল এই জায়গাটা আমি করতে বলেছিলাম। তাহলে এখন এই ভ্যালুগুলো উপর ডিপেন্ড করে আমরা আইপি অ্যাড্রেসকে কতগুলো ক্লাসিফাই করছি, কতগুলো ভাগে আমরা ভাগ করছি। কি কি সেই ভাগ? না, আইপি অ্যাড্রেস ভাগ করছি এরকম বলছি আমরা টোটাল 5টা ভাগ। টাইপ, স্টার্ট অ্যাড্রেস, এন্ড অ্যাড্রেস। এখন টোটাল ক্লাসিফিকেশন করলে আমরা কতগুলো ভাগে ভাগ করছি দেখো। একে ভাগ করছি টোটাল 5টা ভাগ। টাইপ, ক্লাস এ, ক্লাস বি,
ক্লাস ক্লাস ডি আর হচ্ছে ক্লাস ই। এখন তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো স্টার্ট অ্যাড্রেসটা কত হবে 0.0.0.0 এটা স্টার্ট অ্যাড্রেস, আর এন্ড অ্যাড্রেস কত হবে 127.255.255.255, অর্থাৎ কি না জিরো, এই ফার্স্ট বাইটটা 0 থেকে 127 মধ্যে থাকবে, কিন্তু সেকেন্ড বাইট গুলো যা খুশি ভ্যালু হতে পারে, 0 থেকে 255 মধ্যে কোনো একটা ভ্যালু, এটাও 0 থেকে 255 মধ্যে কোনো একটা ভ্যালু, এটাও 0 থেকে 255 মধ্যে কোনো একটা ভ্যালু হতেই পারে। তাহলে আমার এই ফার্স্ট বাইটটা দেখেই কিন্তু আমাকে নির্ধারিত করতে হবে যে এটা কোন ক্লাসে আছে। পরীক্ষা হলে কিরকম আছে, তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিল, দিয়ে জিজ্ঞাসা করলো এটা কোন ক্লাসে পড়ে বলো, তোমাকে তাহলে ফার্স্ট বাইটটাই দেখতে হবে। ওই ফার্স্ট বাইটটা শুধু দেখলেই হবে। ফার্স্ট বাইটটা দেখে কি দেখবে যে রেঞ্জটা কতর মধ্যে হয়, যদি 0 থেকে 127 মধ্যে হয় তাহলে বুঝতে হবে কি এটা ক্লাস এতে পড়ে। সেকেন্ডটার ক্ষেত্রে কি 127 থেকে পরে হবে 828 থেকে 128.0.0.0 থেকে কত হবে 191.255 এরপরে কত থেকে আসবে 191 পরে আসবে 192 থেকে 192.0.0 থেকে হবে 223.255.255. এরপরে আর কত 224 থেকে 0.0 থেকে কত হবে 239.255.255. আর এরপরে আর কত 240 থেকে 0.0.0 থেকে 255.255.255. এখন পরীক্ষা হলে জেনারেলি আমি যে প্রশ্নগুলো আসে দেখেছি সেটা হচ্ছে যে কতগুলো ভাগে ভাগ করা যায় একটা হতে পারে, ক্লাস বি এর রেঞ্জ কত সেটা জিজ্ঞাসা করতে পারে। আবার বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নটা আছে, ধর তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিল, বললো 145.256.0.25, এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত, তোমাকে এই প্রশ্নটা বললো যে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস বলে 4টে অপশন থাকবে এমসিকিউ বা এসএকিউ তে, তোমাকে তাহলে এটা বলতে হবে। তুমি কি করবে, এই 3টের কথা ভুলেই যাবে, কোনটা ধরবে শুধু এই ফার্স্ট বাইটটা কত আছে 145, তাহলে 145 মানে আমার ফার্স্ট ক্লাস এতে 0 থেকে 127 পর্যন্ত আছে, সেকেন্ডটাই কত আছে 128 থেকে 191, তাহলে 145টা 128 এবং 191 এর মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে আমি কি বলবো আমাদের এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। এরকমই প্রশ্নগুলো পরীক্ষা হলে আসে, বা আইপি অ্যাড্রেস কতগুলো বিট নিয়ে তৈরি হয়, কতগুলো বাইট নিয়ে তৈরি হয়, মাঝখানে সেপারেটর কি থাকে, এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি জেনারেলি সচরাচর আমরা দেখতে পাই। খুব বেশি এখানে আমি বলছি নেট আইডি হোস্ট আইডি বলে দুটো কথা আছে, সেটা তোমরা বইতে দেখলেও দেখবে। নেট আইডি হোস্ট আইডি নিয়ে একটা খুব বড় সড়ো একটা ক্যালকুলেশন আছে, তার নেট আইডি কি করে হয়, ফার্স্ট বাইট কি করে হয়, ফার্স্ট বিট কোড কি করে হয়, এগুলো একটা অনেক ইনফরমেশন আছে। এত কিছু পরীক্ষা হলে আসে না, আর যেহেতু আমাদের এটা রেকর্ডিং করে তোমাদেরকে দেখতে হচ্ছে, তাই খুব বেশি এত বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। এখন যেটুকু পরীক্ষা হলে আসে সেই রেসিসে আমি তোমাদেরকে কমপ্লিট করার চেষ্টা করছি। তাহলে এটা আমরা কি শেষ করলাম, আইপি অ্যাড্রেসটা শেষ করলাম। এরপরে আমরা কি আসছি, ডোমেন নেম সিস্টেম। অর্থাৎ কি না, আইপি অ্যাড্রেস যখন আমি বলছি এরকম একটা সংখ্যা, এই সংখ্যাগুলো মনে রাখাটা কিন্তু খুব মুশকিল। আমি কারোর সঙ্গে ধরো কমিউনিকেট করতে চাইছি, সেই মুহূর্তে আমার সংখ্যাটা মনে রেখে ওদের সঙ্গে কমিউনিকেট করা এবং সেখান থেকে ডেটা ট্রান্সফার করা কিন্তু খুবই অসুবিধাজনক। আমরা সেজন্য একটা অন্য পদ্ধতির অবলম্বন করি, সেটাকে কি বলছি আমরা ডোমেন নেম সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা সার্ভারের রেসপেক্টে আমরা একটা ডোমেন নেম তৈরি করছি, এবং সেই ডোমেন নেমে একটা নির্দিষ্ট আর্কিটেকচার আছে যে এই অর্গানাইজেশনে ফলো করে আমি ডোমেন নেমটা তৈরি করব। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ডোমেন নেম সিস্টেমের মাধ্যমে যে অ্যাড্রেসটা তৈরি করছি, ওই আইপি অ্যাড্রেসের করসপন্ডিং একটা নাম দিয়ে একটা অ্যাড্রেস, আলফাবেটিক্যাল নাম দিয়ে অ্যাড্রেস, সেটাকে কি বলছি আমরা ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল বা এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম
ইউনিফর্ম রিসোর্স লোকেটার, LOCATOR। এখন ইউআরএলটা কি? তোমরা যে প্রায় ব্যবহার করো www.google.com, সামনে একটা HTTP বা HTTPS দাও, এরকম একটা তোমরা ব্যবহার করো। এটা কিন্তু একটা কি ডোমেন নেম সিস্টেম, বা একে যদি আমরা বলি কি ডোমেন নেম সিস্টেমের দ্বারা তৈরি একটা ইউনিফর্ম রিসোর্স লোকেটার বা ইউআরএল। এর কিন্তু নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু সেই আইপি অ্যাড্রেসটা আমার মনে রাখা মুশকিল, একটা সংখ্যা। তো সেই জন্য আমরা কি করেছি না, ওটার রেসপেক্ট ওর রিপ্রেজেন্টেটিভ একটা আমি ডোমেন নেম সিস্টেম তৈরি করেছি, যার সাহায্যে কি করেছি, যেটাকে কি বলছি আমরা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যেটার সাহায্যে যেটা মনে রাখা প্রত্যেকের পক্ষেই সুবিধাজনক। এবং সেটাই আমরা ব্যবহার করছি www.yahoo.co.in ব্যবহার করি, www.yahoo.co.in। এখানে দেখো তোমরা না বুঝেই এটা ব্যবহার করতে, কিন্তু এটা মনে রাখা অনেক সুবিধাজনক বলে তোমরা এটা ব্যবহার করো, লিখেও থাকো। এখন এটাকে আমি কি বলছি, একটা ইউআরএল। এই ইউআরএল তৈরি করার ফর্মটা কি, HTTP বা HTTPS এর একটা ফর্ম আছে। প্রথমে থাকে হচ্ছে প্রোটোকল, এটাকে কি বলা হয়, প্রোটোকল। যে কি প্রোটোকল ফলো করা হচ্ছে, আমি প্রোটোকল আগেই বলেছি, নেটওয়ার্কিং প্রোটোকল, যেখানে বলেছিলাম রুলস অ্যান্ড এগ্রিমেন্ট। যেখানে HTTP ভাষার অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমি আরেকবার বলছি, এটা হয়তো আগে লেখা নেই বা লেখা হয়তো ভুলে গেছি আমি। HTTPর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। বোঝা গেল? তাহলে এই প্রথমটা কি থাকছে, প্রথমটা হচ্ছে প্রোটোকল। এবারে থাকছে কি www, এটা কিন্তু একটা কি, একটা সার্ভার নেম। এই www.yahoo যেটা, সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা সার্ভার নেম। এই সার্ভার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে এটা একটা সার্ভার। এই সার্ভারের আন্ডারেই কিন্তু সবাই আসছে, যে এই পুরো সিস্টেমটা যত রকম ইউআরএল তৈরি করবো সেই সার্ভারের নেমটা কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে কি সার্ভার হলো। এবার আসছে কি ডোমেন, এটাকে কি বলছি আমরা, ডোমেন। অর্থাৎ যেটা আমি ওকে দিচ্ছি, ওই আইপি অ্যাড্রেসে যা জিনিস স্টোর করা হবে তার একটা ডোমেন নাম দিচ্ছি। সেই ডোমেন নামটা কি না, ইয়াহু, গুগল, এগুলো একটা কি ডোমেন, এটা ডোমেন নেম। এরপরের যে অংশটা থাকছে, অর্থাৎ কি এই যে অংশটা কম বা co.in, এটা হচ্ছে কি ডোমেনের কিছু ভাগ, টপ লেভেল ডোমেন। এটাকে বলা হয় কি, যদি co.in থাকে তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন, আর এটা হচ্ছে সাব লেভেল ডোমেন, সাব লেভেল ডোমেন। অথবা তুমি এখানে কি বলবে, টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন। অর্থাৎ আমি যখনই ডোমেন নেম তৈরি করছি তখন একটা কি নির্দিষ্ট আর্কিটেকচার ফলো করতে হচ্ছে। একটা টপ লেভেল ডোমেন থাকবে, প্রয়োজনে সেখানে সাব লেভেল ডোমেন থাকবে, তার আন্ডারে ডোমেন নেম থাকবে। এমনি অটোমেটিক্যালি কিন্তু সব থাকবে না। যেমন দেখো তুমি co.in মানে যে কি, ইন মানে কি, এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কো মানে কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত, ডোমেনের নাম কি ইয়াহু। বোঝা গেল? ইন্ডিয়ার মধ্যে কো, এটা ইন না থেকে ইউএস থাকতে পারতো, তার মানে কি ইউনাইটেড স্টেটসের, পিকে থাকতে পারতো, ইউকে থাকতে পারতো, অনেক কিছু থাকতে পারতো, আবার গভ থাকতে পারতো, ইনফো থাকতে পারতো, সেগুলো পরে আসছে। তার মানে কি এটা হচ্ছে মূল টপ লেভেল ডোমেন ইন্ডিয়া, তার আন্ডারে কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত হচ্ছে কো। সাব লেভেল ডোমেন, তার আন্ডারে মূল ডোমেনটা হচ্ছে ইয়াহু। এখানে কি আছে, শুধু টপ লেভেল ডোমেন আছে, তারপরে কি আছে না ডোমেন নেমটা আছে। বোঝা গেল আশা করি? ইউআরএল এর যদি পরীক্ষা হলে অনেক সময় প্রশ্ন ইউআরএল এর এটা আসে যে কোনটা কি কাজে ব্যবহার, কোনটা কি জন্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তখন তোমাকে এইভাবে বুঝিয়ে দিতে হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটারের কাজটা কি। আর এইগুলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার তোমরা হামেশাই এখন ব্যবহার করো। এই যে অ্যাড্রেসটার নাম বললাম, এরকম সব অ্যাড্রেসই তোমরা ব্যবহার করো। এগুলো কি বলছি আমরা, আইপি অ্যাড্রেসের করসপন্ডিং একটা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যেটা ডোমেন নেম সিস্টেমকে ফলো করে তৈরি করা হয়েছে। এখন এই ডোমেন নেম সিস্টেমের যে আর্কিটেকচারটা সেটা কি, এখানে তুমি দেখো কিছু কিছু ক্ষেত্রে কি না নির্দিষ্ট কিছু কাজে ব্যতিক্রমী, মানে কিছু কিছু ক্ষেত্রে টপ লেভেল ডোমেনটাকে কিভাবে তৈরি করা হয় দেখো। ডোমেনের প্রকৃতি, অনেক সময় কি আসে পরীক্ষার প্রশ্ন,
ডোমেনের প্রকৃতি। দেখবে তুমি .com শেষে কম আছে, তার মানে কি এটা কি কাজে ব্যবহৃত না, হচ্ছে বাণিজ্যিক পারপাসে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেজন্য সেক্ষেত্রে কি আছে না .com। আর কি হয়, .com এর পরে .edu হয়, .gov হয়, .edu, .gov, মানে এগুলো যদি টপ লেভেল ডোমেন হয় তখন আমাকে কি বুঝতে হবে না এগুলো পার্টিকুলার বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত। যেমন কি .org, .gov, মানে কি এটা গভর্নমেন্টের সংস্থা, গভর্নমেন্টের সংস্থা। এডু মানে কি শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত, শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত। ওআরজি অর্থাৎ কি এটা একটা সংস্থা, নন প্রফিটেবল অর্গানাইজেশন, নন প্রফিটেবল সংস্থা। তার মানে কি টপ লেভেল ডোমেন, আমি এগুলো একটা টপ লেভেল ডোমেন। পরীক্ষা হলে 1 নম্বরের প্রশ্ন দিয়ে তোমাকে দুটো টপ লেভেল ডোমেনের উদাহরণ চাইতে পারে এবং সেটা কি কাজে ব্যবহৃত হয় সে প্রশ্ন আসতে পারে। তোমরা দেখবে যে আমাদের কমটা তোমরা প্রায় দেখো, যে কোনো সাইটের সঙ্গে .com থাকে, কেন থাকে এখন বুঝলে। এটা যে টপ লেভেল ডোমেন, তারপরে থাকছে মূল ডোমেন নেম। মূল ডোমেন নেমটা কখন আসছে, টপ লেভেল ডোমেনের পরে। এবার ধরো টপ লেভেল ডোমেনের আন্ডারে আবার সাব লেভেল ডোমেনও থাকতে পারে, যেমন বললাম ওই যে yahoo.co.in, তাহলে ইয়াহুটা হচ্ছে মূল ডোমেন, এরপরে সাব লেভেল ডোমেন আসছে কি কো, তারপরে থাকছে টপ লেভেল ডোমেন, সেটা হচ্ছে ইন। অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত ইয়াহু একটা ডোমেন। সেরকম যেমন এটা ডোমেনের প্রকৃতি, এটা যেমন এগুলো কাজের প্রকৃতি অনুযায়ী হলো, সেরকম কি দেশ অনুযায়ী অনেক সময় হয়। দেশ অনুযায়ী ধরো কিরকম, দেশ অনুযায়ী .in, তার মানে কি এটা কি বুঝতে হবে, এটা ইন্ডিয়ার জন্য ব্যবহৃত, ইন্ডিয়ার জন্য। .uk তাহলে কি ইউনাইটেড কিংডমের জন্য। ইউনাইটেড কিংডমের জন্য। তাহলে এরকম যদি থাকে আমরা কি বলবো, তাহলে এগুলো হচ্ছে দেশ অনুযায়ী বিভিন্ন তোমরা ওয়েবসাইটের বা ইউআরএল দেখতে পাবে। আমরা ওয়েবসাইট অ্যাড্রেস যেটাকে বলি সেটাই হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউআরএল, এবং তার যে ভাগগুলো অর্থাৎ প্রোটোকল কোনটা, ডোমেন কোনটা, সাব লেভেল ডোমেন কোনটা, টপ লেভেল ডোমেন কোনটা, সেগুলো তোমরা বুঝতে পারলে। এবং সেগুলোর যে আর্কিটেকচার কিভাবে তৈরি হয়, ডোমেন নেম সিস্টেম, অর্থাৎ বিভিন্ন ডোমেনের প্রকৃতি অনুযায়ী ভাগ করে করে তারপরে আমাদের ওই ডোমেন নেমটাকে দেওয়া হয়। তাহলে আমার কাছে এখন আপাতত আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম সিস্টেম দুটো বিষয় পুরোপুরি ক্লিয়ার হলো। এবং কি ধরনের প্রশ্ন আসে সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম যে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত লক্ষ্য করা যায়। তাহলে আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম সিস্টেম ছাড়া আমাদের আর যে জিনিসগুলো এটার সঙ্গে কভার করা দরকার এই আমাদের বইয়ের চ্যাপ্টার অনুযায়ী, সেই কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা একটু বাড়িতে বসে সেই জিনিসগুলো দেখবে, দেখার পরে আমার সঙ্গে আলোচনা করবে, আমি সেগুলো নিশ্চয়ই আলোচনা করবো। তোমরা কিছু জিনিস যেমন জানো, দেখো সার্চ ইঞ্জিন, এগুলো হয়তো আমার পড়ানোর দরকার থাকবে না, কিন্তু তোমরা যদি আমাকে বলো এগুলো নিশ্চয়ই একটা ক্লাসে আমি তাহলে কভার করবো। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনটা পড়বে। সার্চ ইঞ্জিন জিনিসটা কি, সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে কি, অনেকেই প্রায় প্রশ্ন করলে উত্তর তোমরা দিতে থাকো, কিরকম বলছি আমি, যে একটা সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। তোমরা কি লেখো, গুগল ক্রোম। গুগল ক্রোম কিন্তু কখনো সার্চ ইঞ্জিন না। আমরা google.com বা yahoo.com যেগুলো ব্যবহার করি, এগুলোতে একটা সার্চ ইঞ্জিন থাকে। সার্চ ইঞ্জিন এবারে কি কাজ করে প্রশ্ন আছে অনেক সময়। সার্চ ইঞ্জিন কি করে, তুমি কোনো বিষয়ে সার্চ করলে ওই তথ্যটা কোন কোন লিঙ্কে আছে এমন নয় যে ওই তথ্যটা পুরো বেরিয়ে পড়ে। তুমি যদি ওই তথ্যটা দিয়ে সার্চ করো, ওই তথ্যটা কোন কোন জায়গায় আছে সেই লিঙ্কগুলো তোমাকে দেখিয়ে দেয়। ভালো করে লক্ষ্য করে ভালো করে কথা বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু ভুল লেখো এটা, যে সার্চ ইঞ্জিনে কিছু একটা দিলাম, সার্চ করলাম মানে এটা বেরিয়ে যাচ্ছে, তোমরা ওটাই লিখে ফেলো, কিন্তু তথ্যটা তো বেরোয় না। তুমি ওই লেখা জিনিসটা কোথায় কোথায় আছে সেই লিঙ্কগুলো পাও,
তুমি নিজেই এক্ষুনি ভালো করে গুগলে সার্চ করে দেখো, কোনো একটা বিষয় লিখে দেখবে অনেকগুলো তোমাকে লিঙ্ক দেখাবে, সেই লিঙ্কটা যদি তুমি ওপেন করো তখন তুমি তার ইনফরমেশন পাবে, আদারওয়াইজ তুমি পাচ্ছ না। তার মানে এই প্রশ্নটা কিন্তু তোমাদের যখন উত্তর লিখবে তখন তুমি মাইন্ডলি লিখবে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কি কাজে ব্যবহৃত করা, এটাই সহজ সহজ সরল একটা প্রশ্ন। অতএব আশা করি সার্চ ইঞ্জিনটা তোমরা লিখতে পারবে। এরকম কিছু কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম মুখস্থ করে রাখবে, বইতে একটু এগুলো দাগ দিয়ে রাখবে। google.com একটা সার্চ ইঞ্জিন, yahoo.com একটা সার্চ ইঞ্জিন, bing.com একটা সার্চ ইঞ্জিন, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন তোমরা নাম মুখস্থ করে রাখবে, এগুলো পরীক্ষা হলে আসছে প্রশ্ন। এবারে কি আসছে, সার্চ ইঞ্জিনের পরে কি আসে, ইমেল। ইমেল ইমেল হচ্ছে একটা তথ্য। এখানে কি, এখানে কিন্তু ধরো gmail.com, তোমরা একটা তোমাদের যদি ইমেল অ্যাড্রেস চাই কি বলবে, আমার যেমন orponmaiti@gmail.com। এখানে কিন্তু gmail.com এটা কিন্তু পুরোটা একটা ডোমেন নেম, ঠিক আছে। এই ডোমেন নেমের মধ্যে সামনে একটা দেখো তোমাকে জায়গা দিয়েছে, তোমার নামে একটা কি করেছে, ওই ইউজার নামে তৈরি করে দিয়েছে, যে ওই সার্ভারে বসে তুমি তোমার একটা আইডি তৈরি করে দিলাম, তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করে দিলাম orponmaiti@gmail.com। অর্থাৎ কি orponmaiti@gmail.টা কি হচ্ছে, তাহলে এখানে orponmaiti একটা পাচ্ছে, একটা হচ্ছে তোমার স্পেস পাচ্ছে সার্ভারের কাছ থেকে, ঠিক আছে। ওই ডোমেনটা তোমাকে একটু একটা জায়গা দিয়েছে, যেখানে তুমি তোমার ইনবক্সে তোমার মেল আসবে, মেল পাঠাবে, এই সমস্ত কাজের জন্য তোমাকে একটা জায়গা দিয়েছে। সেরকম ইমেলের ক্ষেত্রে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে, সাপোজ বললাম আমি আইডিটাই দিচ্ছি orponmaiti@gmail.com। পরীক্ষার প্রশ্ন আছে কি, ইমেলের কয়টি অংশ, পরীক্ষার প্রশ্ন আছে। এখানে কি হবে, বলবে এটা হচ্ছে ইউজার নেম, আর এটা কি বলবে, ডোমেন নেম। ডোমেন নেম পরীক্ষায় এই প্রশ্নটাই প্রায় আসে যে ইমেল কি, কি কাজে ব্যবহৃত করা হয়, তোমরা সবাই জানো, এটা নিয়ে আমার আলাদা কিছু বলার প্রশ্ন নেই। যে ইমেল কি পারপাসে ব্যবহার করা, মেল নেওয়ার জন্য, মেল সেন্ড করার জন্য, কিংবা কোনো কিছুকে ড্রাফট সেভ করে রাখার জন্য, কোনো তথ্যকে আমরা কি হয় যার কাছ থেকে করছি আমরা, কেউ রেডিমেলে করে, কেউ জিমেলে করে, এরকম ধরনের ইয়াহুতেও কেউ করে, এরকম বিভিন্ন মেল আইডি তোমাকে অ্যাক্সেস করার জন্য তোমাকে একটা অ্যাকাউন্টে জায়গা দিচ্ছে, সেই জায়গাটা তুমি ব্যবহার করে তোমার কাজের জন্য ব্যবহার করবে। সেরকম যদি প্রশ্ন আসে, আগের পোর্শনটাকে বলা হয় ইউজার নেম, gmail.com এই পোর্শনটাকে বলা হয় ডোমেন নেম, এটা তোমরা অলরেডি শুনে ফেলেছো। অতএব ইমেলের কয়টি অংশ বললে তোমরা 2টি অংশ বলবে, এবং তার এটাতে ইউজার নেম কোনটা, ডোমেন পার্ট কোনটা, সেটা তোমরা লিখে ফেলতে পারবে। তোমরা ইমেলের অংশটা তোমরা একটু দেখো, আমি সেটা চাইছি, কারণ ইমেলের অংশটা কিছুটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এবং এটা প্র্যাকটিক্যাল করার থেকে তোমরা আজকাল প্রত্যেকেই মোটামুটি মোবাইল ঘাঁটো, মোবাইলে প্রত্যেকের ইমেল অংশ জানো, সেই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখো, যদি কোনো প্রশ্ন হয় তখন আমি জিজ্ঞাসা করবো। যে প্রশ্নগুলো ওর সঙ্গে এক্সট্রা ভাবে আসে তোমরা একটু দেখে নেবে। যখন তুমি মেল করছো, মেলটা কাউকে ফরওয়ার্ড করছো, তখন দেখবে তুমি টুতে একটা মেল অ্যাড্রেস দাও, সিসি আর বিসিসি থাকে। সিসিটা কি কাজে ব্যবহার করা হয়, সিসি হচ্ছে কার্বন কপি। সিসি কি বললাম, সিসি হচ্ছে কার্বন কপি, কার্বন কপি। আর বিসিসি, বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ তুমি যখন টুতে কাউকে মেল একটা কোনো কম্পোজ করে কিছু একটা লিখছো, এবং যখন টুতে কোনো একটা মেল অ্যাড্রেস দিচ্ছ, তখন যখন সেন্ড করছো তখন কি ওর কাছে গিয়ে মেলটা পৌঁছচ্ছে। সিসি মানে কার্বন কপি, অর্থাৎ তুমি যাকে মেল করছো সে তো ওই কাজটা করছে, তার সঙ্গে তুমি একটা মাঝখানে সিসিতে জুড়ে দিচ্ছ আর একটা অ্যাড্রেস। তার মানে কি সে কিন্তু কাজটা করবে না, কিন্তু দেখতে পাচ্ছে, সমস্ত ইনফরমেশন তার কাছে থাকবে, যে অমুক লোককে পাঠানো হয়েছে, অমুক লোকের কাছ থেকে এসছে, সবকিছু দেখতে পাবে। আর বিসিসি কি, ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি যাকে বিসিসিতে রাখবে সে কিন্তু সমস্ত মেলের ইনফরমেশন পাবে, কিন্তু সিসি আর টুতে যারা ছিল তারা কিন্তু জানতেই পারবে না যে অমুক লোকের কাছে, যে বিসিসিতে যে লোকটার কাছে গেছে, অমুক লোকটার কাছে কিন্তু এই চিঠিটা গেছে। কখন কাজে ব্যবহার করা হয়, কোম্পানিতে তোমার সঙ্গে আর একজনের ঝামেলা হয়েছে, সে ঠিকার সঙ্গে ঠিকঠাক কম্প্রোমাইজ করছে না, তোমার যে বস তাকে তোমার ব্যাপারটা জানানোর প্রয়োজন মনে হচ্ছে, তুমি তখন কি করবে, তুমি তোমার যাকে মেল করতে এসে তাকে টুতে রাখলে, আর বিসিসিতে রাখবে কাকে, তোমার বসকে। বিসিসিতে বস থাকলে কি হবে, তুমি যখন মেলটা পাঠাচ্ছ ওকে, তখন কিন্তু ও জানতেই পারছে না যে একটা ব্লাইন্ড কপি তোমাদের বসকেও পাঠানো আছে। সে যদি খারাপ কোনো রিপ্লাই করে তখন কিন্তু বস জেনে যাবে, ও কিন্তু সবার আড়ালে থেকেও জেনে যাবে যে তোমাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে।
তাহলে এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। পরীক্ষা হলে সিসি এবং বিসিসির ফুল ফর্ম আসে, বা সিসি এবং বিসিসির পার্থক্য কি সেটা অনেক সময় জিজ্ঞাসা করে। এই সিসি এবং বিসিসির পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে, আমি যেগুলো পড়াচ্ছি যে মেল আইডি থেকে ইমেলের একটা অংশ আছে, সেই ইমেলের অংশটা তোমরা হচ্ছে একটু দেখে নেবে এই জায়গাটা। তাহলে আমরা ইমেল অংশটা দেখলাম, এবং যদি কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই আমরা একটু একদিন এই চ্যাপ্টারটা শেষের আগে, অর্থাৎ প্র্যাকটিক্যাল শুরু করার আগে, HTML শুরু করার আগে আমরা একদিন গুগল মিট করবো। সেদিন আমরা এই প্রশ্নগুলো তোমাদের থাকলে তোমরা লিখে রাখবে, নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তাহলে এখন আরো 2-3টে জিনিস তোমাদেরকে পড়ার জন্য বলছি, সেগুলো তোমরা একটু দেখবে কি কি জিনিস বলছি আমি এটা আর একদিন পরের ক্লাসে একটুখানি বুঝিয়ে দেবো। ফায়ারওয়াল, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং আমার কিছু বলা নেই, তোমরা আমার থেকে বেশি জানো। তোমরা আজকালকার দিনে তোমরা অর্কুট শুনে এসছো, এখন ফেসবুক শুনে এসছো, টুইটার শুনে এসছো, কি কাজে ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, এগুলো তোমরা আমার থেকে আরো ভালো বলতে পারবে। যাই হোক, আমার সঙ্গে আলোচনা করতে গেলেও এটা সম্পর্কে অনেক কিছু জানা যাবে, সেটা অসুবিধার কিছু নেই। আর হচ্ছে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাস ঢুকলে কি ক্ষতি হয়, কম্পিউটার ভাইরাস কি, এগুলো অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসে। ওই যে এসএকিউ যেটা থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানে এগুলো প্রশ্ন আসে। ফায়ারওয়াল কি, সোশ্যাল নেটওয়ার্কিং এর সুবিধা কি, অসুবিধা কি, কি কাজে এটা ব্যবহার করা হয়, দু একটা সোশ্যাল নেটওয়ার্কিং উদাহরণ দিতে বলতে পারে। কম্পিউটার ভাইরাস কি আর অ্যান্টিভাইরাস কি, ভাইরাসটাই বা কি আর অ্যান্টিভাইরাসটাই বা কি, দুটো উদাহরণ। এগুলো কিন্তু পরীক্ষা হলে আসে, এগুলো যেহেতু 1 নম্বরের মধ্যে পড়ে, এগুলো তোমরা একটু দেখবে। আর আমি একটা ক্লাস রাখবো এগুলোকে আলোচনা করার জন্য প্র্যাকটিক্যালে যাওয়ার আগে। আমি কিন্তু সিলেবাসটা এই চ্যাপ্টারটাতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু HTML বাদ দিয়ে। HTMLটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট বলেছিলাম, ওটা বাদ দিয়ে মোটামুটি আমরা শেষ পর্যায়ে দিয়ে চলে এসেছি। আচ্ছা, পাসওয়ার্ড আর হচ্ছে পাসওয়ার্ড কি, এর উপকারিতা কি, পাসওয়ার্ড, এই 4টা জিনিস আমি একটু সংক্ষেপে বলে নিই। তোমরা আমার কথাটা একটু শুনে না, তারপর তোমরা বইটাকে ফলো করবে। ফায়ারওয়াল হচ্ছে কি না, আমরা যে কম্পিউটার অ্যাক্সেস করছি, নেটওয়ার্ক অ্যাক্সেস করছি, সবকিছুই তো করছি। একটা জায়গা থাকে, আমি সাপোজ একটা কিডস, তাকে কি আমি সমস্ত ইনফরমেশন শেয়ার করতে দিতে পারি না। তাহলে একটা জায়গায় আমাকে ফায়ারওয়াল দিতে হবে, অর্থাৎ কি উভয়ের মধ্যে একটা ওয়াল তুলতে হবে, অর্থাৎ কি ও যেন সেই জিনিসগুলো না পায়। সাপোজ কোম্পানির কিছু কনফিডেন্সিয়াল জিনিস আছে, ওই নেটওয়ার্কটা সবাইকে কি অ্যাক্সেস করে দেওয়া যায়, যে কোম্পানির রেভিনিউ কত, কোম্পানির ইনফরমেশন, কত টাকার মাল আসছে, কত টাকার মাল যাচ্ছে, সবাইকে আমি ওই সাইটটা দেবো না। তাহলে আমাকে কি করতে হবে না, যে ইউজার তার কাছ থেকে ওইটাকে আমাকে একটা ওয়ালের মাধ্যমে ওটাকে ফিল্টার করে দিতে হবে, যে তুমি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে, বাকি জিনিস অ্যাক্সেস করতে পারবে না। সব জিনিস তোমার মধ্যে অ্যাক্সেস করার ক্ষমতা নেই। এই যে জায়গাটা, অর্থাৎ দুটো জায়গার মধ্যে যে বাধা বা প্রাচীর বা ফিল্টারিং করা হচ্ছে যে জায়গাটায়, সেটাকে বলছি কি একটা ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে একটা ডিভাইস, সেটা হতে পারে রাউটারের মধ্যে, সেটাও কোথাও নেটওয়ার্কিং ডিভাইসগুলো যেগুলো আছে, রাউটারই আমি হয়তো ফায়ারওয়াল সেট করে দিলাম, তার মানে কি ওতে ইনফরমেশন কিন্তু পুরোটা অন্য জায়গায় যাবে না। অর্থাৎ ফায়ারওয়াল হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার আগে বা অন্য নেটওয়ার্ক থেকে কোনো কিছু আসার আগে ফিল্টারিং এর কাজটা করবে কি ফায়ারওয়াল। সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, তোমরা নিজেরাই পড়বে, নিজেরাই জানো, এটা আমার কিছু বলার নেই। সোশ্যাল নেটওয়ার্কিং এর ফেসবুক বলো, ওয়ার্কুট বলো, কিংবা তোমার টুইটার হ্যান্ডেল বলো, যাই হোক না কেন, সবই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সবাই জিনিস অ্যাক্সেস করে, তো তার মধ্যে কিছু পাবলিক পোস্ট থাকে, কিছু প্রাইভেট ইনফরমেশন থাকে। আমি ইচ্ছা করলে সবার সঙ্গে শেয়ার করতে পারি, নাও করতে পারি, কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে কি আমার তথ্যটা আমি বাড়িতে বসে, আমার কোনো ভিউ বাড়িতে বসে সবার মধ্যে শেয়ার করতে পারি, এবং তাদের ইনফরমেশন, তাদের কথোপকথন আমরা সবার সঙ্গে আলোচনা করতে পারি। যদি এটা ভালো দিক দিই, খারাপ দিকও আছে, সোশ্যাল নেটওয়ার্কিং খারাপ দিকও আছে, খারাপ নেটওয়ার্ক সেগুলো অসুবিধাগুলো তোমরা জানবে, তোমরা বইটা পড়লে বুঝতে পারবে যে সোশ্যাল নেটওয়ার্কিং অসুবিধার দিক কোনগুলো। সুবিধার দিক তো অনেক কিছুই আছে, কিন্তু মানুষ তো সবসময় সুবিধার কাজে ব্যবহার করে না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার কাজেও ব্যবহার করে, তো সেটা তো আলাদা বিষয়, সেটা নিয়ে বলার কিছু নেই। এবার আসছি কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো, ভাইরাস কিন্তু একটা সফটওয়্যার, এটা কিন্তু কোনো আমাদের যেমন আজকে করোনার জন্য আমরা মানে বাড়ি থেকে বেরোতে পারছি না, ওরকম কোনো একটা ভাইরাস, অণুজীব, এরকম কোনো ব্যাপার নয়। কম্পিউটার ভাইরাসও কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা কি করে? সফটওয়্যারটা আমাদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কিরকম ধরুন, সাপোজ আমার একটা কম্পিউটারে মেমোরি আছে,
হার্ড ডিস্ক আছে, সব কিছু আছে। ধরো ভাইরাসটা এমন যে ও কি করে নিজে থেকেই একটা প্রোগ্রাম তৈরি করে 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 র্যাম রম হার্ড ডিস্ক এগুলো কি জায়গাগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কি নিজে থেকে বারবার কপি করে করে নিজেকেই কপি করছে, করতে 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 প্রচুর পরিমাণে কপি করতে থাকছে, সেলফ কপি করে করে পুরো জায়গাটা ভরে দিল। তাহলে কি হবে? আমার কাজ করতে অসুবিধা হবে, আমার জায়গা ভরে যাবে, আমি কাজ করতেই পারবো না। তাহলে কি এটা আমার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলো? এটা এক ধরনের ভাইরাস। আবার একটা সফটওয়্যার ধরো প্রোগ্রাম ঢোকানো হয়ে গেল বা কোনোভাবে ঢুকে গেল, ইন্টারনেটের মাধ্যমেও আসতে পারে। কি করলো না, আমার বুটিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে তো আমার করে, ওই হার্ড ডিস্কের কোনো একটা পোর্শনকে আমরা কি করলো, ডেটাটাকে জোর করে কপি করে চেঞ্জ করে দিল। যদি ওইখানে ডেটাগুলো চেঞ্জ হয়ে যায়, বুটিং এর সময় কি হবে, ওই ইনফরমেশনটুকু পাবে না। আর ইনফরমেশনটুকু না পেলে কি হবে, বুটিং করতেও অসুবিধা হয়। তাহলে এটাকে বলছি কি আমরা বুট সেক্টর ভাইরাস। এরকম বুট সেক্টর ভাইরাস হতে পারে, মেমোরি খেয়ে নিচ্ছে এরকম একটা ভাইরাস হতে পারে, কিংবা কোনো একটা ড্রাইভকে লক করে দিল। অর্থাৎ কি তুমি সি ড্রাইভ ডি ড্রাইভে ক্লিক করছো কিন্তু কিছু খুলছে না, তার মানে কি সেই ড্রাইভটা তোমার কাজ করতে অসুবিধা সৃষ্টি করছে। আস্তে আস্তে কি হবে, তোমার ওই কাজটা করার প্রতি তোমার কাজ করার মতো জায়গায় থাকবে না মেশিনটাকে, আবার নতুন করে তোমাকে ওএস ইনস্টল করে সমস্ত কিছুকে ফরম্যাট করতে হবে। অর্থাৎ এই যে জায়গাগুলো ভাইরাস এবং অ্যান্টিভাইরাস কি কাজ করে, ঠিক তার উল্টোটা। অর্থাৎ ও যদি জেনে গিয়ে থাকে যে আমার এই ধরনের এক্সটেনশন ফাইল, ধরো ওয়ার্ডের জন্য .txt, সেরকম ওই ধরনের এক্সটেনশনে যদি কোনো ফাইল থাকে ওকে আমি আসতেই দেবো না, ঢুকতেই দেবো না, কোয়ারেন্টাইন করে রেখে দেবো। কোয়ারেন্টাইন শব্দটা তোমরা পরিচিত, এখন কোয়ারেন্টাইন হয়ে থাকছি আমরা। এখানেও কম্পিউটারেও আছে কোয়ারেন্টাইন কি করে না, ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে কিছু কিছু পার্টিকুলার ফাইল আছে যেগুলোকে কোয়ারেন্টাইন করে রেখে দেয়। কোয়ারেন্টাইন কথা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে বোতলবন্দি, অর্থাৎ ও বাইরে কোথাও যেতে পারবে না, ওইটুকু জায়গার মধ্যেই ও সীমাবদ্ধ থাকবে। সেরকম অ্যান্টিভাইরাসও কি করে না, এই কোনো ফাইলকে আসতেই দেবে না। ওই রকম ফাইল ইনস্টল হতে চাইলে ও বলে দেবে, জানিয়ে দেবে যে না এরকম ফাইল ইনস্টল করা যাবে না। কিংবা ওটাকে কোনো ফাইল থাকলে ইনফেক্টেড ফাইল আছে, সে বুঝলো যেটা একটা ইনফেক্টেড ফাইল, তাহলে কি করবে না, ও কোয়ারেন্টাইন করে রেখে দেবে, ওকে আর বাড়তে দেবে না। এই ধরনের তাহলে অ্যান্টিভাইরাস কি করে না, ভাইরাসের ঠিক উল্টো কাজ করে, আটকানোর চেষ্টা করে। এই হচ্ছে কথা। আর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে ম্যানুয়াল প্রোটেকশন। অর্থাৎ আমি কোনো আমার তথ্যকে কাউকে দেব না বা ইনফরমেশনটা অন্য কাউকে শেয়ার করবো না, তার জন্য আমার পার্টিকুলার যদি কোনো অ্যাকাউন্ট খুলি বা অ্যাকাউন্টের রেসপেক্টে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কি হবে না, ওটা আমি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না বা সহজে অ্যাক্সেস করতে পারবে না। এটা বেসিক্যালি একটা প্রিভিলেজ। অর্থাৎ আমি সবাইকে দেবো না, আমার নিজের মতো করে আমার তথ্যটা আমি নিজের মতো করে কাকে শেয়ার করবো না করবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার উপর। আমি ধরো পার্টিকুলার কাউকে পাসওয়ার্ডটা শেয়ার করলাম, তখন সে দেখতে পাবে, অন্য কেউ তো দেখতে পাবে না। তাহলে এই যে চারটে জিনিস বললাম, ফায়ারওয়্যার, সোশ্যাল নেটওয়ার্কিং, কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড, এগুলো কিন্তু পরীক্ষা হলে ওই এমসিকিউ এবং এসএকিউ আকারে প্রশ্ন আসে, তোমরা একটু দেখে নেবে। এবং আমি সামনের দিন যেদিনকার তোমরা যেদিনকে আমাকে প্রশ্ন করবে, সেদিন আমি তোমাকে এই বিষয়গুলো যদি আর কোনো ফার্দার ডিসকাশনের প্রয়োজন পড়ে আমি ডিসকাশন করবো, অসুবিধার কিছু নেই। কিন্তু নেক্সট দিন থেকে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে HTML, নতুন প্র্যাকটিক্যাল ক্লাস আমি শুরু করবো। ওটা আমাদেরকে কিন্তু বেশি করে ভালো করে পড়তে হবে। সবাই ভালো থাকবে আর একটু পড়াশোনা করবে। আজকে ক্লাসটা অনেক বড় হয়েছে, তোমরা ভালো করে ওটা দেখে আমার সঙ্গে কমিউনিকেট করবে। ধন্যবাদ।